বলতে চাই না, কারণ এখানে সব বক্তব্য এসে গেছে। যেহেতু প্রধান অতিথি হিসাবে বলছে, তার নাম ঘোষণা করেছে, সেই হিসাবে আমার কিছু কথা বলতে হয়। তো আজকের এই অনুষ্ঠানের মধ্যে যারা এসেছে, বিশেষ করে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে বিশেষ অতিথি হিসাবে যারা এসেছেন, আর মুখ্য আলোচক, প্রধান আলোচক আমাদের আব্দুল গনি, যিনি আমাদের একজন বর্তমান সময়ের মধ্যে আমার মনে হয় খুবই তাকে আমরা ফলো করি, তারা পাবে যে তার বক্তব্যগুলো শোনার জন্য মানুষেরা আগ্রহ প্রকাশ করে। যিনি বিএফ ইউজের এবং তিনি ছিলেন এবং সামরিক রাষ্ট্রজীবীদের তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার বক্তব্য শুনেছি আমি এবং সকলের বক্তব্যগুলো ভালো হয়েছে। তো আমি বেশি কিছু বলতে চাই না, আমি বলতে চাই যে আমাদের করণীয় কি বলা যায় না। আজকে যে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ কর্তৃক যে একটা সভা, এই সভাকে আমি স্বাগত জানাই। কারণ যেহেতু এই দেশে আমি বসবাস করি, এই দেশকে রক্ষা করা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। একজন সিটিজেন হিসাবে আমার খুবই একটা ভূমিকা রাখা উচিত বলে আমরা মনে করি। সেই হিসাবে সেই দায়িত্বের বোধেই কিন্তু কর্তৃপক্ষে আমি আসছি এবং আপনাদের সকলের সঙ্গে আমি অংশগ্রহণ করেছি। তো আমি যেটা বলতে চাই, দোষটা কিন্তু প্রথম আমার ঘরকে রক্ষা করার দায়িত্বটা তো আমার গৃহকে যেমন রক্ষা করার দায়িত্ব আমার জায়গা জমি রক্ষা করার দায়িত্ব যেমন আমার। প্রথম কিন্তু আমার দেশ, আমার মাটি, আমার জনগণ। এই দেশকে কিভাবে সুরক্ষা রাখা হবে, এই দেশকে কিভাবে নিরাপদ রাখা হবে, এই দেশকে কিভাবে নিরাপত্তার বেষ্টনীতে রাখা হবে, আমার মনে সেই দিকে আমাদের জানি না বিগত সরকারগুলো যারা এসেছে সেভাবে দৃষ্টি দিয়েছে কিনা। অন্যান্য দেশ কিন্তু আমরা দেখেছি বিশ্বের মধ্যে সবাই কিন্তু প্রথম প্রতিরক্ষার জন্য, দেশকে সুরক্ষা রাখার জন্য এবং দেশকে যাতে নিরাপদে রাখা যায়, আক্রমণ থেকে যাতে দেশকে মানে আক্রমণ করতে না পারে সেই দিকে নজর রেখে কিন্তু তারা একটি জাতীয় বাজেট তারা তৈরি করে এবং সেভাবে তারা অর্থগুলো বিনিয়োগ করে। এবং এখানে একটি প্রশ্ন আমার মনে হয়, দেশপ্রেমের বিষয়টি কিন্তু খুবই জড়িত। আমরা যদি দেশপ্রেমিক হই, আমরা যদি আমাদের সৌভাতৃত্বমূলক এখানে পারস্পরিক সম্পর্কগুলো রক্ষা করি, এবং আমার মনে হয় আমার দেশ তো 18 কোটি মানুষের দেশ, কম না। এই 18 কোটি মানুষ যদি আমরা সৈনিক হিসাবে 18 কোটি মানুষের যদি আমরা সেরকম দেশপ্রেমিকতা যদি বীরত্ব দেখাই, আমাদের বীর্যবান করি, বীরত্ব দেখায়, দেশপ্রেমিক যদি বীরত্ব দেখায়, এই দেশ আমার মনে হয় বাইরের দেশগুলো সেভাবে আক্রমণ করতে পারে না। এই জন্যই আমি প্রথমে আমরা ঘরের দোষটাই কি বেশি দিতে চাই। তো আর কখন আক্রমণ করে, কখন দেশকে মানুষ, প্রতিবেশী দেশগুলো তারা কখন কিন্তু সেই দিকে ছুটে, তারা তো চাইবে, বাইরের লোকগুলো তো চাইবে। একটা কথা বলছে এখানে একজন সেনা সদস্য, তারা চাইবে, কিন্তু আমার মনে হয় এইখানে তারা চাইবে, কিন্তু আমাদের বিষয়গুলোকে আমাদের নিচে রেখে আমার মনে হয় প্রথম আমি যেটা শর্ত 5টা-7টা শর্ত আমি তৈরি করেছি। প্রথম জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। প্রথম শর্ত আমার শিক্ষকের মধ্যে প্রথম হচ্ছে জনগণ। এই দেশের জনগণ হচ্ছে এই দেশের মাটি মানুষের সন্তান। আমরা জন্মগ্রহণ করেছি এখানে, মাটির সঙ্গে মিশে আছি। এই যে 56-55 হাজার বর্গ মাইলের মানুষ, আমরা সকলে কিন্তু আমাদের জনগণকে কিন্তু উদ্বুদ্ধ করতে হবে। প্রথম শর্ত এটা বুঝাতে হবে এই দেশ আমার, এবং দেশপ্রেম দিয়ে সেটাকে বুঝাতে হবে। দ্বিতীয় হলো, দেশের মধ্যে কিন্তু একটা বিরোধী দল থাকে, প্রত্যেকটা দেশের মধ্যে বিরোধী দল থাকে। আমার মনে হয় রাষ্ট্রীয় শাসনের মাধ্যমে, রাষ্ট্রীয় শাসনের 2 নম্বর মধ্যে আমার রাষ্ট্রীয় শাসন, একটি রাষ্ট্রের মধ্যে, একটি দেশের মধ্যে রাষ্ট্র থাকে, তাদের রাষ্ট্রীয় শাসনের মধ্যেই কিন্তু আমাদের যে দেশপ্রেম এবং এই দেশকে সুরক্ষা করার দায়িত্বগুলো তাদের বোধের মধ্যে বিশেষ করে আনতে হবে। তৃতীয় হচ্ছে, বিরোধী দল যারা থাকে তাদেরকে কিন্তু এর সঙ্গে সম্পর্কিত করতে হবে। কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু বিরোধী দলকে
দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশীয় নানা যখন দুর্যোগগুলো আসে সেভাবে আমরা ব্যবহার করি না, এটা দুর্বলতা কার? তখন কিন্তু অন্য দেশের মানুষগুলো, প্রতিবেশী দেশগুলো কিন্তু সুযোগ খুঁজে অনুসন্ধান করে। প্রত্যেকটা মানুষ কিন্তু তার সুযোগ অনুসন্ধান করে। আমরা দেখেছি ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, আমাদের গ্রামেগঞ্জেও তো যখন একটা পরিবার যখন দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু পাশের মানুষগুলো কিন্তু তাদের দুর্বলতার সুযোগে কিন্তু তাদের সেখানে প্রবেশ করে। ঠিক সেইভাবে আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের নজর রাখা উচিত। শুধু ঢালাওভাবে কথাগুলো বলা হচ্ছে যে আমার মনে হয় কিছুটা আমাদের কৌশলগত দিকে এবং যুক্তি নির্ভর হয়ে কথাগুলো বলা উচিত বলে আমি মনে করি। চতুর্থ হচ্ছে আমার এই যে কথা বলছে, অনেকে বলছে কথাটা কূটনৈতিক বিষয়টা। কূটনৈতিক বিষয়ের মধ্যে বিভিন্ন রকমের শব্দ থাকে, সেখানে দ্বিপাক্ষিক আলোচনা থাকে। যেহেতু প্রতিবেশী দেশ থাকবে, আমি তো বিচ্ছিন্ন হতে পারবো না। একটা দেশ কিন্তু কখনো বিচ্ছিন্ন হতে পারে না। আপনি দেখেন ইউরোপিয়ান দেশ, আমেরিকান দেশ, অন্যান্য দেশ, এক দেশের সঙ্গে তো এক দেশের প্রতিবেশী থাকবেই। আমার ঘরের পাশে, আমার বাসার পাশে চট্টগ্রামে আমার ঘরের পাশে কিন্তু মানুষ নেই, প্রতিবেশী নেই? থাকবে। প্রতিটি মানুষের খুব চিন্তা করবে, খুব গভীরভাবে চিন্তা করবে। কিন্তু আমাকে কিভাবে নিরাপদ রাখবো এবং আমার প্রতিবেশীর সঙ্গে আমাদের কি সুসম্পর্ক রাখা উচিত, কোনটা দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না, কোনটা করণীয়, কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, কোনটা বর্জন করবো, কোনটা গ্রহণ করবো, এটা তো আমার দেশের মানুষের ঠিক করবে। তো আমাদের দেশের মানুষের ঠিক করতে পারবে কেন? আমি তো মনে করি সেটা। আমি আবার বলছি এই দেশ আমার, এই দেশের জন্য যা কিছু করণীয় আমাদেরকে করতে হবে। এই জন্যই আমার মনে কূটনৈতিক দিক থেকে বলতে আমার দেশের মানুষগুলো এবং কূটনৈতিক রাষ্ট্রীয় যে কূটনৈতিক একটা সম্পর্ক থাকে সেখানে বলতে একটা দুর্বল মনোমিশনগুলো দুর্বল সেভাবে কেউ নেয় না। আর আরেকটা জিনিস হচ্ছে আমার মনে হয় যে আন্তর্জাতিক একটা বলয় তৈরি হয়েছে দেশের মধ্যে। আমরা জানি যখন দেশ যখন অস্তিত্বশীল হয়ে যায় তখন আন্তর্জাতিক বিশ্ব কিন্তু সোচ্চার হয়, নানাভাবে তারা উপায় খোঁজে সেই দেশের মধ্যে কিভাবে বিশৃঙ্খলা আনা যায়, এই দেশকে কিভাবে খণ্ড বিখণ্ড করা যায়, নানাভাবে তারা ওতপ্রোতে থাকে তারা এইসব কাজগুলো করার জন্য, অর্থাৎ ভালো কাজ না, খারাপ কাজগুলো করার জন্য তারা ওতপ্রোতে থাকে। এই বিষয়গুলো আন্তর্জাতিক মহলে কিন্তু দৃষ্টিভঙ্গি খারাপ না। আজকে যে আমরা বলছি বারবার যে রোহিঙ্গার কথা বলছি, আমি বারবার বলছি আমার বাড়িতে চট্টগ্রামে, আমি জানি এটা আন্তর্জাতিক একটা বড় তৈরি হয়েছে। তাদেরকে এখানে উন্মাদনা সৃষ্টি করে দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়। কারণ আমাদের চারদিকে সম্পদ, পাহাড়ের সম্পদ, নদীর সম্পদ, সাগরের সম্পদ, আমাদের ভূ প্রকৃতির সম্পদ, এই সম্পদগুলোকে কিভাবে আকর্ষণ করা যায়, এটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থাকে। আপনাদের চিন্তা করতে হবে, যারা আন্তর্জাতিক সম্পদের টিচার, আমাদের এখানে একজন সেনা সদস্য বলছেন, আমাদের সম্ভবত তিনি বলছেন যেখানে এইসব দৃষ্টি সম্পন্ন মানুষ থেকে কিন্তু একত্রিত করতে হবে। এই জন্যই আমার মনে হয় সেই দিক দিয়ে আমরা কিন্তু দুর্বল, আন্তর্জাতিক ভাবে আমরা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি। আমার এখানে আরেকটা জিনিস আমি মনে করি যে জাতীয়তাবাদী শক্তি, আমরা বাঙালি বলছি কেন, আমরা কি সবাইকে বাঙালি? পাহাড়ে যারা আছে তারা কি বাঙালি? তারা বাঙালি না, কিন্তু এদেশে বসবাস করে। আমাদের একটি মাত্র পরিচয়, আইডেন্টিটি থাকবে, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ আমাদের পাসপোর্টে আছে, আমাদের নাগরিক পরিচয়ে আছে, সব জায়গার মধ্যে আমরা জাতীয়তাবাদ। আমরা এখনো কিন্তু সেই বিষয়টাকে কিন্তু আমরা সুলভা করতে পারি না। আমরা জাতীয়তাবাদের শক্তিতে বিশ্বাসী হতে হবে। জাতীয়তাবাদ বললে কিন্তু দেশের মাটির অনেক গভীরে চলে যায়, দেশ কিন্তু নিরাপদ থাকে, দেশকে কেউ অস্থিতিশীল করতে পারবে না, সেই রকম প্রণোদনা সৃষ্টি হয় না। মনের মধ্যে একটা গভীর একটা আস্থা থাকে, আমার দেশ, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, এই জন্মভূমির জন্য আমি কখনো খারাপ কাজ করতে পারবো না। এই চেতনা যদি গভীরভাবে হৃদয়ে প্রতীত হয়, প্রবেশ করে, তার ভিতরে শরীরের আপাতমস্তক যদি সেটা সক্রিয় হয়, আমার মনে হয় কেউ সেইভাবে তিনি অন্য বিষয়ে আর চিন্তা করতে পারে না। এবং আমাদের দেশের মধ্যে অনেক শত্রু আছে, আপনারা দেখবেন, তাদেরকে সাহায্য করে। আমরা যাদের বিরুদ্ধে বলছি এখানে সেভাবে আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রেখে আমাদের দেশকে অস্থিতিশীল করে কারা করে? আমাদের দেশের মানুষেরা এটা করে, যারা পরিচিত, এরা আছে, এই সুযোগটা নিচ্ছে। দোষ তো আমাদেরও আছে। এই জন্য বলছি আমাদের মধ্যে ওই জাতীয়তাবাদের মধ্যে কিন্তু বিভক্তি, বিভাজন তৈরি হয়েছে। দেশকে কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। দেশকে কেউ সুরক্ষা করে, কেউ দেশকে রক্ষা করতে চায় না। যাই হোক, এটা এবং সর্বশেষ যেটা আমি বলতে চাই যে
যে আমাদের কারিগরিও বলছে উনি তো ভালো, উনি অত্যন্ত ভালো বলেন এবং ওনার প্রতি সবার একটা দৃষ্টিও আছে বর্তমান সময়ের জন্য। তো আমি মনে করি যে এই সময়ের মধ্যে আমরা যে একটা যথাযথভাবে একটা সুন্দর যদি একটা ইলেকশন দিতে পারি, এই সময়টা কিন্তু একটা অস্থিতিশীল চারদিকে দুমূল্যমান, কেউ কাউকে বিশ্বাস করছে না। কোথায় যাব, দেশ কোথায় যাচ্ছে এবং দলগুলো কোথায় যাচ্ছে, এরকম একটা অস্থিতিশীলতা তৈরি হয়ে গেছে সব জায়গার মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে হয়েছে, রাজনৈতিক কর্মীদের মধ্যে হয়েছে এবং যারা পেশাজীবী শ্রেণীদের মধ্যে হয়েছে, কোথাও কিন্তু এটা সেরকম নাই। এই জন্য সেরকম একটা আস্থাহীনতার মধ্যে আমরা যাচ্ছি। আমি মনে করি এখন বিএনপি হচ্ছে একমাত্র দায়িত্বশীল দল। এই দেশে যদি এখন রাজনীতি করি আমরা, আমি জানি না, আমি হয়তো বিএনপি আদর্শের একজন মানুষ, শিক্ষক, আমার চিন্তা থেকে আমি বলতে চাই, আপনারা দেখেন যে এই দলগুলো বর্তমান আছে, একমাত্র বিএনপি পারে। বিএনপি একটা বড় দল, কিন্তু 15-16 বছরের মধ্যে বিএনপি ভাঙেনি। এত কিছু করার পরে কিন্তু বিএনপি কিন্তু ঝিমিয়ে যায়নি, সতেজ সক্রিয়। অনেকে বলছে বিএনপি নাকি একদিনও টিকতে পারবে না। কত কথা বলছি আমরা, কত কথা শুনছি বিএনপি সম্পর্কে দেশের বাইরে, কিন্তু বিএনপি সেরকম একটা দল এখন দায়িত্বশীলতা পরিচিত হয়। এবং এই জন্য হচ্ছে বিএনপি একমাত্র পারবে এই দেশকে আগামীতে রক্ষা করার জন্য। এই জন্য একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়, কাজের বাড়ি হচ্ছে, এই দেশ কিন্তু গণতান্ত্রিক দেশ, প্রজাতন্ত্রের দেশ, গণতান্ত্রিক দেশ। তো গণতান্ত্রিক দেশ হলে কিন্তু গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার একটি মাত্র প্রধান এখন শর্ত হচ্ছে আমাদের সকলের একটা দৃষ্টিভঙ্গি, সকলের চাহিদা, সকলের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে এক পাশে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ডক্টর ইউনূস সরকার, আমি তাকে অনুরোধ জানাবো, তিনি চট্টগ্রামের আমাদের মানুষ, তাকে আমি মাঝে মাঝে বলি আপনি একটি সুন্দর নির্বাচন দেন, যেহেতু আপনি বিশ্ব নেতা, আপনি বিশ্বের মধ্যে একটা স্থান করে নিয়েছেন বাংলাদেশের সন্তান হিসেবে। আমি চাই